কেমিক্যাল কাইনেটিক্সের প্রথম ক্লাস নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ফলো করেছো। আচ্ছা, প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়ার হার কিভাবে আমরা প্রকাশ করি। বিক্রিয়ার ক্রম নিয়েও খানিক আলোচনা হয়েছিল, যেরকম জিরো অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন, এগুলো আমরা উদাহরণ সমেত এবং বিক্রিয়ার হার সমেত স্টাডি করেছিলাম। আজকে কি করব? আজকে সেই বিক্রিয়া হার সমীকরণগুলো নিয়েই শুরু করব এবং সেগুলোকে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা আজকে আমরা শিখব। তোমাদের সিলেবাসে জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডার রিয়াকশনেরই ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো আমি শুরু করছি শূন্যক্রম বিক্রিয়া দিয়ে। তাহলে প্রথম শুরু করছি জিরো অর্ডার রিয়াকশন। দেখো, এ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। এ হচ্ছে বিক্রিয়ক আর সেখান থেকে বিক্রিয়াজাত পদার্থ শূন্যক্রম বিক্রিয়া অর্থাৎ জিরো অর্ডার রিয়াকশনের মাধ্যমে উৎপন্ন হচ্ছে। তোমরা আগের দিন দেখেছো যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার সমীকরণ কেমন হয়। বিক্রিয়া হার কিন্তু জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর নির্ভর করে না। আগের দিনের ক্লাস ফলো করবে, তাহলেই বুঝতে পারবে। সেখানে আমরা হার সমীকরণকে কিভাবে প্রকাশ করেছিলাম? বিক্রিয়া হার সমান সমান কে মানে কি? রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0। দেখো, কোনো কিছুর কনসেন্ট্রেশন যদি 0 হয়, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, তাহলে তার মান হয়ে যায় 1। তাহলে আমরা এই ইকুয়েশনটাকেই অন্যভাবে লিখতে পারি কি? মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট। তাহলে এটা পেয়ে গেলাম ইকুয়েশন নাম্বার 1। এটা আমরা আগের দিনই পড়েছিলাম। এবার এই জিরো অর্ডার রিয়াকশানের যে রেট ইকুয়েশন পেলাম তাকে আমরা ইন্টিগ্রেশন করব। দেখো, এই 1 নম্বর ইকুয়েশনকেই আমরা একটু অন্যভাবে লিখেছি, গুণ করে ডি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু মাইনাস কে, মাইনাসটাকে ওপাশে নিয়ে গেছি, মাইনাস কে ইন্টু ডিটি। উভয় পাশে ইন্টিগ্রেশন করছি। এবারে সমাকলন করে আমরা কি পাচ্ছি? দেখো, কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তোমরা ইন্টিগ্রেশন করা নিশ্চয়ই শিখেছো অঙ্কে। সেখানে এই জিনিসটা খাতায় করবে, দেখবে এই ফর্মটা বেরোচ্ছে কিনা। এই যে ইকুয়েশনটা পেলাম, কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস সি, এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। এবার যেহেতু সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কাজেই আমরা সি এর মানটা একটু বার করার চেষ্টা করি। দেখো, যখন টি সমান হচ্ছে 0, মানে যখন বিক্রিয়াটা সবে শুরু হচ্ছে, তখন তো টি এর মান হচ্ছে 0, তখন বিক্রিয়কের কনসেন্ট্রেশন থাকছে একদম প্রারম্ভিক গাঢ়ত্বে, অর্থাৎ সেটাকে আমরা কনসেন্ট্রেশন অফ এ নিচে 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে টি যখন 0, কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ 0। এবারে যদি এই টি এর মান আর কনসেন্ট্রেশন অফ এর মান দুটো পুট করি 2 নম্বর ইকুয়েশনে, তাহলে সেখান থেকে কিন্তু সি এর ভ্যালু বেরিয়ে আসছে। দেখো, সি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ 0। এই যে সি এর ভ্যালু পেয়ে গেলাম, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এর মান কখনোই পরিবর্তিত হবে না। তাহলে সি এর ভ্যালুটাকে 2 নম্বর ইকুয়েশনে আমি পুট করছি। কি বেরোচ্ছে দেখো, রেট কনস্ট্যান্টের মান আমরা আলটিমেটলি পাচ্ছি কনসেন্ট্রেশন অফ এ 0 মাইনাস কনসেন্ট্রেশন অফ এ বাই টি। এই যে ইকুয়েশনটা বেরোলো, এটা হচ্ছে যে কোনো জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তার রেট ইকুয়েশনের ইন্টিগ্রেটেড ফর্ম, সমাকলিত রূপ। এবং এই ইকুয়েশনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ডেরিভেশনটাও মনে রাখতে হবে। এই যে সমীকরণটা পেলাম, সেখান থেকে আমরা এবারে অর্ধায়ু নির্ণয় করব। অর্ধায়ু কাকে বলছে? কোনো বিক্রিয়ার অর্ধ জীবনকাল। তার মানে হচ্ছে কোনো বিক্রিয়ক যখন বিক্রিয়া শুরু করে তার গাঢ়ত্ব সম্পূর্ণরূপে থাকে, অর্থাৎ সেটাকে আমরা বলছি প্রারম্ভিক গাঢ়ত্ব। বিক্রিয়া চলাকালীন যে সময়ে
বিক্রিয়কের গাঢ়ত্ব অর্ধেকে রূপান্তরিত হয়। ধরো কোনো বিক্রিয়ক আমরা 10 গ্রাম নিয়ে বিক্রিয়া করা শুরু করলাম। 10 গ্রাম বিক্রিয়ক যে সময়ে 5 গ্রামে রূপান্তরিত হবে সেই সময়টা হচ্ছে সেই বিক্রিয়ার জন্য অর্ধজীবনকাল বা অর্ধায়ু বা হাফ লাইফ পিরিয়ড। তো আমরা জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে অর্ধায়ু নির্ণয় করব, টি হাফ ক্যালকুলেট করব। দেখো জিরো অর্ডার রিয়াকশানের যে ইকুয়েশনটা আমরা এক্ষুনি ডিরাইভ করলাম সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A বাই টি। যখন টি ইকুয়াল টু টি হাফ হচ্ছে তখন বিক্রিয়কের গাঢ়ত্ব হাফে এসে ঠেকছে। তার মানে তখন কনসেন্ট্রেশন অফ A আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ A0 বাই 2। A0টা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব এবং যখন অর্ধায়ু নির্ণয় করছি তখন কিন্তু এই প্রারম্ভিক গাঢ়ত্বের হাফ হয়ে যাচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে এই কনসেন্ট্রেশন অফ এর ভ্যালু আর টি এর ভ্যালু, এই দুটো ভ্যালুকে আমরা ওপরের ইকুয়েশনে পুট করেছি। দেখো সেখান থেকে এপাশ ওপাশ করে টি হাফের যে ইকুয়েশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ A0 বাই 2K। ক্যালকুলেশন তোমরা খাতায় অবশ্যই করবে। আচ্ছা ইকুয়েশনটা ভালো করে দেখো, এখানে 1/2K এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ কে এর মান তো কনস্ট্যান্ট তোমরা জানো, আর 1/2 এটা তো হাফ, এটা কনস্ট্যান্ট। তাহলে 1/2K এই রাশিটা হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে আমরা অন্যভাবে লিখতে পারি কি টি হাফ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ A0। তার মানে বলা যায় যে কোনো জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে সেই বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের সমানুপাতিক হবে, কারণ কনসেন্ট্রেশন অফ A0টা তো অ্যাকচুয়ালি প্রাথমিক গাঢ়ত্ব বিক্রিয়কের, তাহলে তার সমানুপাতিক হচ্ছে টি হাফ। মানে কি প্রাথমিক গাঢ়ত্ব যত বেশি হবে তার অর্ধেকে পৌঁছতে সময়কালও তত বেশি হবে, অর্থাৎ বিক্রিয়ার অর্ধায়ু তত বেশি হবে। এবারে যদি রেট কনস্ট্যান্টের সঙ্গে তোমরা সম্পর্ক দেখতে চাও তাহলে ইকুয়েশনটা ভালো করে দেখো। রেট কনস্ট্যান্ট রয়েছে নিচে, তার মানে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের সঙ্গে অর্ধায়ুর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে অর্ধায়ু হচ্ছে সমানুপাতিক, কিন্তু রেট কনস্ট্যান্টের সঙ্গে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। নেক্সট আমরা দেখব শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ হতে কতটা সময় প্রয়োজন হচ্ছে। ধরে নাও টি সমান হচ্ছে টি ড্যাশ, মানে টি ড্যাশ সময়ে কোনো জিরো অর্ডার রিয়াকশন সম্পূর্ণ হচ্ছে। সম্পূর্ণ কথার মানে হলো বিক্রিয়কের গাঢ়ত্ব শেষ হয়ে যাচ্ছে। আমরা যে গাঢ়ত্ব নিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম বিক্রিয়ার গাঢ়ত্ব পৌঁছচ্ছে শূন্যতে, তার মানে আমরা লিখতে পারি বিক্রিয়কের গাঢ়ত্ব পৌঁছচ্ছে শূন্যতে। আচ্ছা তার মানে আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু 0 হচ্ছে টি ড্যাশ সময়। ক্লিয়ার? তাহলে আমরা যে ইকুয়েশনটা জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে পেয়েছিলাম সেটা লেখা হয়েছে। দেখো K ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A বাই টি। এখানে টি এর মান টি ড্যাশ বসাচ্ছি আর কনসেন্ট্রেশন অফ এর ভ্যালু 0 করছি, কারণ বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, কোনো বিক্রিয়ক আর পড়ে থাকছে না। তাহলে সেই ভ্যালুগুলো বসিয়ে দেখো টি ড্যাশের মান বেরোচ্ছে। আমরা তো সম্পূর্ণ হতে যে সময়টা লাগে সেটা বার করছি, কাজেই টি ড্যাশের মানটা আমাদের প্রয়োজন। তাহলে টি ড্যাশের ভ্যালু বেরোচ্ছে কনসেন্ট্রেশন অফ A0 বাই কে, অর্থাৎ বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বকে যদি হার ধ্রুবক দিয়ে ভাগ করা হয় তাহলে বিক্রিয়া হতে যে পুরো সময়টা লাগছে সেটা নির্ণয় করা সম্ভব হয়। এখন নিচে যে কেটা রয়েছে সেটা তো কনস্ট্যান্ট, তার মানে আমরা লিখতে পারি কি টি ড্যাশ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ A0। এর মানে হচ্ছে কোনো বিক্রিয়া জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে সম্পূর্ণ হতে যে সময়টা লাগবে সেটা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক,
অর্থাৎ যত বেশি গাঢ়ত্বের আমরা বিক্রিয়ক নেব, বিক্রিয়া শেষ হতে কিন্তু তত বেশি সময় প্রয়োজন হবে। তাহলে আমরা বার করে ফেললাম শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে মোট সম্পূর্ণ হতে কতটা সময় প্রয়োজন হচ্ছে। এবারে যে ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করলাম সেখান থেকে আমরা একটু গ্রাফ প্লট করা শিখব। দেখো, একদম প্রথমে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যে ইকুয়েশন পেয়েছিলাম সেটা হচ্ছে K = কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A বাই টি। এখান থেকে আমরা কনসেন্ট্রেশন অফ A বার করে নিচ্ছি মাইনাস KT প্লাস কনসেন্ট্রেশন অফ A0। আমরা গ্রাফ প্লট করব গাঢ়ত্ব ভার্সেস সময়। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে গাঢ়ত্ব থাকবে, এক্স অ্যাক্সিসে সময় থাকবে। দেখো, তোমরা কোনো গ্রাফ প্লট করার সময়, কোনো সরলরেখার গ্রাফ প্লট করার সময় নিশ্চয়ই জানো যে y = mx + c এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে সেই গ্রাফের নতি এবং ইন্টারসেপ্ট অর্থাৎ ছেদিতাংশ সেগুলো নির্ণয় করা হয়। আশা করি এগুলো তোমরা জানো, আমি আর ডিটেলে যাচ্ছি না। কেউ যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাইনাস কেটি রয়েছে, অর্থাৎ গ্রাফটা রান করবে নেগেটিভে। সেখানে দেখো গ্রাফ শুরু হয়েছে এস বিন্দু থেকে, ওয়াই অ্যাক্সিসের যে এস বিন্দু আছে সেখান থেকে শুরু হয়েছে। এবং সমীকরণটা দেখে বুঝতে পারছো যে সি পার্টটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ A0, y = mx + c ওই সমীকরণের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে সি পার্টটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ A0। তার মানে যে লেখচিত্রটা আমরা আঁকবো তার ইন্টারসেপ্ট হবে কনসেন্ট্রেশন অফ A0। সেরকমই আমরা গ্রাফে যে ইন্টারসেপ্ট পার্টটা পেয়েছি সেটাকে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে কনসেন্ট্রেশন অফ A0। মাইনাস কেটি থেকে আমরা বুঝতে পারছি যে লেখচিত্রের নতি হচ্ছে মাইনাস কে, অর্থাৎ গ্রাফটা নেগেটিভে রান করবে। এস বিন্দু থেকে শুরু হয়েছে, কিউ বিন্দুতে এসে শেষ হয়েছে। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে গাঢ়ত্ব ভার্সেস সময় যে লেখচিত্রটা আঁকলাম তার প্রকৃতি হচ্ছে ছবির মতন। নেক্সট যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে বিক্রিয়া হার ভার্সেস গাঢ়ত্বের লেখচিত্র। সেটা আমরা কোন ইকুয়েশন থেকে পাবো? জিরো অর্ডার রিয়াকশনের যে বিক্রিয়া হার সমীকরণ ছিল, অর্থাৎ ইন্টিগ্রেশনের আগে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম ডিফারেন্সিয়াল ফর্মে, মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ A = K। সেখানে ইকুয়েশনটা ভালো করে দেখো যে মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ A এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট। এর ভ্যালু কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। কাজেই আমরা গাঢ়ত্ব নিরপেক্ষ একটা কার্ভ পাবো। গ্রাফ প্লট হয়েছে দেখো, এক্স অ্যাক্সিস বরাবর গাঢ়ত্ব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ A। যে গ্রাফটা আমরা পেয়েছি SQ সেটা দেখো সম্পূর্ণভাবে গাঢ়ত্ব নিরপেক্ষ। গাঢ়ত্ব বাড়ছে কমছে, কিন্তু মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ A এর ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, এবং সেই জন্যে আমরা একটা সোজা লাইন পাচ্ছি। ঠিক আছে, আর যে লাইনটা যে উচ্চতায় পেয়েছি সেটাকে দেখো আমরা অ্যারো দিয়ে দেখিয়েছি, তার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ K, যেটা ইকুয়েশনে দেখানো হচ্ছে। এটা আমরা ড্র করছি বিক্রিয়া হার ভার্সেস গাঢ়ত্ব। নেক্সট যে গ্রাফটা প্লট করব সেটা হচ্ছে অর্ধায়ু ভার্সেস প্রারম্ভিক গাঢ়ত্ব। তাহলে অর্ধায়ুর সমীকরণটা আমাদের লাগবে, যেটা আমরা একটু আগেই বার করলাম। সেটা ছিল দেখো T½ = কনসেন্ট্রেশন অফ A0 বাই 2K। আচ্ছা, ইকুয়েশনটা ভালো করে দেখো, এখানে y = mx + c, সি পার্টটা নেই। তার মানে যে গ্রাফটা আমরা আঁকবো তার কোনো ছেদিতাংশ থাকবে না, কোনো ইন্টারসেপ্ট থাকবে না। আচ্ছা, তাহলে একটা মূল বিন্দুগামী সরলরেখা আমরা পাবো, এবং সেই সরলরেখার নতি হবে কনসেন্ট্রেশন অফ A0 1/2K। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি T½ প্লট করি এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি কনসেন্ট্রেশন অফ A0 প্লট করি, তাহলে দেখো যে মূল বিন্দুগামী সরলরেখা পেয়েছি OS,
যার নতি থাকবে 1/2k। তাহলে এটা আমরা প্লট করলাম জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে T½ ভার্সেস কনসেন্ট্রেশন অফ A0, মানে বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্ব। তাহলে এই ছিল জিরো অর্ডার রিয়াকশান, তার বিভিন্ন ইকুয়েশন আর ইন্টিগ্রেটেড ফর্ম বার করা আমরা শিখলাম। সেখান থেকে T½ বার করলাম, আর T½ বার করে আমরা পুরো বিক্রিয়াটা কমপ্লিট হতে কি টাইম লাগছে T' সেটা বার করলাম, আর বার করলাম অর্ধায়ু। T½ বার করেছিলাম, আর সেখান থেকে আমরা বিভিন্ন লেখচিত্রগুলো ড্র করলাম। নেক্সট যাব ফার্স্ট অর্ডার রিয়াকশান। ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রেও একইভাবে আমরা বিক্রিয়ার হার সমীকরণ থেকে শুরু করে ইন্টিগ্রেটেড ফর্ম বার করব, T½ বার করব এবং বিভিন্ন গ্রাফ দেখব কিভাবে ড্র করা যায়। আচ্ছা, ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে দেখো এ থেকে বিক্রিয়াজাত উৎপন্ন পদার্থ উৎপন্ন হচ্ছে এবং এটি একটি ফার্স্ট অর্ডার রিয়াকশান। যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে আমি আগের দিন বলেছিলাম বিক্রিয়া হার সমীকরণ যেটা পাওয়া যায় সেটা নির্ভর করে বিক্রিয়কের গাঢ়ত্বের একঘাতের ওপর, এবং সেই কারণেই আমরা লিখেছি দেখো বিক্রিয়া হার সমান সমান রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ A⁴, মানে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের একঘাতের সমান। সেখান থেকে আমরা যে ডিফারেন্সিয়াল ফর্মটা পাচ্ছি মাইনাস DDT অফ কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইনটু বিক্রিয়কের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ A। এই সমীকরণটাকে এবার আমরা ইন্টিগ্রেশন করব। ধরে নাও বিক্রিয়া যখন শুরু হচ্ছে তখন বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে স্মল a। টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব x পরিমাণ হ্রাস পাচ্ছে, কারণ যত সময় যায় বিক্রিয়কের গাঢ়ত্ব তত কমতে থাকে। তাহলে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব দাঁড়াচ্ছে A-x, শুরুতে ছিল a আর x পরিমাণ কমার পরে গাঢ়ত্ব হলো A-x। এখানে দেখো ইকুয়েশনের তলায় সময় অনুযায়ী গাঢ়ত্ব কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা দেখানো হয়েছে। বিক্রিয়ক হচ্ছে A, বিক্রিয়াজাত হচ্ছে B। টি যখন শূন্য ছিল অর্থাৎ বিক্রিয়া যখন শুরু হয়নি A এর গাঢ়ত্ব ছিল স্মল a এবং B এর গাঢ়ত্ব ছিল 0, তখন তো বিক্রিয়াজাত উৎপন্ন হয়নি। আফটার টি সেকেন্ড, টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব x পরিমাণ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে A-x, এবং যতটা বিক্রিয়ক হ্রাস পেয়েছে ততটাই বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, অর্থাৎ টি সময় পরে B এর কনসেন্ট্রেশন দাঁড়িয়েছে x। এবারে আমরা ইন্টিগ্রেশন শুরু করছি। যে ইকুয়েশনটা আমাদের ছিল মাইনাস DDT অফ কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ A। এখান থেকে দেখো এর মান বসিয়ে দিচ্ছি A-x, কারণ টি সময় পরে যে কনসেন্ট্রেশনটা এসছে সেটা হচ্ছে A-x। সেখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি dx/dt। এ টার্মের কোনো ডিফারেন্সিয়াল কিন্তু হবে না, যেহেতু এ টার্মটা কনস্ট্যান্ট, এর ডিফারেন্সিয়াল বার করলে সেটা হয়ে যাবে 0। তোমরা কি করে ডিফারেন্সিয়াল বার করতে হয় শিখেছো নিশ্চয়ই। সেখানে শুধুমাত্র পড়ে থাকছে dx/dt ইকুয়াল টু k ইন্টু A-x। এবারে এক্সের টার্মগুলো একদিকে করে নেব। dx/A-x ইকুয়াল টু পড়ে থাকছে রেট কনস্ট্যান্ট ইন্টু dt। এবারে উভয় দিকে ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করে যেটা বেরোচ্ছে দেখবে -ln অফ A-x ইকুয়াল টু kt প্লাস জেড। জেড হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এই যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশানের সমাকলিত রূপ। এখনও আমি জেডটা কিন্তু বার করিনি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মানটা বার করে এবারে কিন্তু এই ইকুয়েশনেই পুট করব। আচ্ছা দেখো 1 নম্বর যে ইকুয়েশনটা পেলাম সেখানে এবার ধরে নিচ্ছি টি সমান যখন 0, অর্থাৎ যখন বিক্রিয়া শুরুই হয়নি তখন এক্সের ভ্যালু হচ্ছে 0, বিক্রিয়ার গাঢ়ত্ব কিছুই কমেনি তখন। তাহলে এই দুটো ভ্যালু ওপরের ইকুয়েশনে পুট করছি। -ln A-0, এক্সের ভ্যালু 0 বসিয়েছি, ইকুয়াল টু
কে ইন্টু জিরো, টি এর ভ্যালু হচ্ছে জিরো, প্লাস জেড, সেখান থেকে জেডের মান বেরোচ্ছে মাইনাস এলএন এ। যেহেতু জেড ভ্যালুটা কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা পুট করব 1 নম্বর সমীকরণে। কি বেরোচ্ছে দেখো, মাইনাস এলএন এ মাইনাস এক্স ইকুয়াল টু কে টি, জেডের ভ্যালু পুট করছি মাইনাস এলএন এ, এলএনগুলোকে এক পাশে নিয়ে এলাম, এলএন এ মাইনাস এলএন এ মাইনাস এক্স ইকুয়াল টু কে টি। এবার তোমরা জানো যে এলএনকে কীভাবে মাইনাসে থাকলে ওপর নিচে করে লিখতে হয়, সেখান থেকে আমরা যেটা পেয়েছি এলএন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কে টি। সেখান থেকে কে এর ভ্যালু যেটা বেরোচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট, 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। আগেরটাই ছিল এলএন, এলএনকে যদি লগে কনভার্ট করতে হয় জানো যে 2.303 এই নামটা গুণ করতে হয়। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এটা হচ্ছে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে যে রেট ইকুয়েশন তার ইন্টিগ্রেটেড ভার্সন বা সমাকলিত রূপ। এখান থেকে এই ইকুয়েশনটারই আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম বার করব। এক্সপোনেনশিয়াল ফর্ম মানে হচ্ছে ই দিয়ে কী ভ্যালু দাঁড়াচ্ছে সেটা আমরা দেখব। দেখো, যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম এলএন দিয়ে, এলএন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, সেখান থেকে বাইটা তুলে আমরা ভেঙে লিখছি এলএন এ মাইনাস এলএন এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। মাইনাস কমন নিয়েছি, কমন নিয়ে জিনিসটাকে উল্টে দিয়েছি। দেখো, এলএন এ মাইনাস এক্স বাই এ ইকুয়াল টু মাইনাস কেটি, মাইনাসটাকে ওপাশে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এ মাইনাস এক্স বাই এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্সপোনেনশিয়ালের টার্মে ই টু দি পাওয়ার মাইনাস কেটি, কারণ এলএনের ভ্যালু যেটা হয় সেটাই ই দিয়ে লেখার সময় ই এর পাওয়ারে চলে যায়। মাইনাস কেটি ছিল, তাই ই এর মাথাতেও মাইনাস কেটি উঠে গেছে। তাহলে আলটিমেটলি আমরা দুটো সমীকরণ পাচ্ছি। দেখো, এ মাইনাস এক্স ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা একটা পেলাম। আর যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস ওই পাশে নিয়ে যাই, তাহলে যেটা পড়ে থাকছে দেখবে এক্স ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এই যে দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে গ্রাফ কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে বাঁদিকের কার্ভটা প্রত্যেকে দেখো। প্রথম যে ইকুয়েশনটা পেয়েছি এ মাইনাস এক্স ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এই ইকুয়েশনের গ্রাফ হচ্ছে বাঁদিকের কার্ভটা। এক্স অ্যাক্সিস বরাবর সময় প্লট করব আর ওয়াই অ্যাক্সিস বরাবর এ মাইনাস এক্স অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব প্লট করব। সমীকরণে দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার মাইনাস কেটি হচ্ছে একটা সূচকীয় রাশি। টি এর মান যত বৃদ্ধি পাবে এই ই টু দি পাওয়ার মাইনাস কেটির মান কিন্তু তত কমবে, অর্থাৎ এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটির মান সূচকীয় হারে কমবে। এর মানেটা কি দাঁড়ালো, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি এটা কার ভ্যালু, এ মাইনাস এক্সের ভ্যালু। তার মানে সময় যত বৃদ্ধি পাবে বিক্রিয়কের গাঢ়ত্ব এ মাইনাস এক্স এর মান সূচকীয় হারে কমবে। এবং আমরা যখন প্লট করব যে লেখচিত্রটা আমরা পাবো সেটা আলটিমেটলি পাবো একটা পরাবৃত্তাকার লেখচিত্র, যেরকম ছবিতে দেখানো হয়েছে। তাহলে এটা আমরা ড্র করে ফেললাম। প্রথম যে ইকুয়েশনটা রয়েছে তার এ মাইনাস এক্স ভার্সেস টি কার্ভ। দ্বিতীয় যে সমীকরণটা রয়েছে সেটার জন্য তোমরা ডান দিকের ছবিটা দেখো। ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এক্স অ্যাক্সিস বরাবর টি প্লট করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস অর্থাৎ এক্সের ভ্যালু প্লট হয়েছে। এই সমীকরণটার ক্ষেত্রেও দেখো ই টু দি পাওয়ার মাইনাস কেটি এটা একটা সূচকীয় রাশি। টি এর মান যত বৃদ্ধি পাবে ই টু দি পাওয়ার মাইনাস কেটির মান সূচকীয় হারে কমবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কেটি এই টার্মটা যদি কমে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি এই টার্মটা কিন্তু সূচকীয় হারে বাড়বে। অর্থাৎ
এক্সের ভ্যালু যত টি এর মান বৃদ্ধি পাবে সূচকীয় হারে কিন্তু এক্সের ভ্যালুও সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। এবং যে কার্ভটা আমরা পাবো সেটা আমরা উপরে ড্র করেছি দেখো। তাহলে এটা আমরা পাচ্ছি বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস বনাম সময়ের লেখচিত্র। যে ইকুয়েশনের রেসপেক্টে পেয়েছি সেটা নিচে লেখা রয়েছে। তাহলে কার্ভ দুটো ক্লিয়ার হলো। নেক্সট দেখব যে ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে ইন্টিগ্রেটেড ফর্মটা পাচ্ছি সেখান থেকে কি লেখচিত্র পাচ্ছি আর সেই অনুযায়ী কে এর একক কী পাচ্ছি। দেখো লগ দিয়ে যে এক্সপ্রেশনটা আমরা বার করেছিলাম একটু আগেই, কে ইকুয়াল টু 2.303/t লগ a/a-x, সেখান থেকে লগ a/a-x এর ভ্যালুটা আমরা বার করে নিচ্ছি k/2.303 ইন্টু টি। এখান থেকে যদি আমরা গ্রাফ প্লট করি y ইকুয়াল টু mx প্লাস সি, সবসময় এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে দেখতে পাচ্ছ যে সি পার্ট কিন্তু কিছু নেই, মানে যে গ্রাফটা আমরা পাবো তার কোনো ইন্টারসেপ্ট থাকবে না, অর্থাৎ মূল বিন্দুগামী একটা গ্রাফ পাবো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টি প্লট করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর লগ a/a-x প্লট করছি। যে গ্রাফ পাবো তার নতি হবে k/2.303, আর একটা আমরা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। গ্রাফটা হলো, এবারে যেটা বার করব সেটা হচ্ছে রেট কনস্ট্যান্টের কি একক দাঁড়াচ্ছে। দেখো ওপরের ইকুয়েশনটা দেখো, কে এর যা এক্সপ্রেশন রয়েছে সেখানে লগ অফ a/a-x, এ মানে হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে ওপরে রয়েছে গাঢ়ত্বের একক। নিচে a-x মানেও কিন্তু টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে নিচেও যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে গাঢ়ত্বের একক। তাহলে উপরে নিচে সেম একক থাকার জন্য কাটাকুটি হয়ে যাচ্ছে, কোনো একক কিন্তু আলটিমেটলি পড়ে থাকছে না। এবারে আসি 2.303/t-তে। দেখো টি মানে হচ্ছে সময়ের একক, তাহলে কে এর যে এক্সপ্রেশন তাতে আলটিমেটলি যে জিনিসটা পড়ে থাকছে সেটা হচ্ছে নিচে সময়ের একক। সময়ের একককে যদি আমরা ওপরে তুলি এবারে, তাহলে একটা ইনভার্স বসবে, -1 বসবে। এবারে আমি বিক্রিয়াটা দেখব, যদি সেকেন্ডের রেসপেক্টে দেখি তাহলে আমি কে এর মান পেয়ে যাব সেকেন্ড ইনভার্স, যদি মিনিটের রেসপেক্টে দেখি তাহলে পেয়ে যাব মিনিট ইনভার্স, যদি ঘন্টার রেসপেক্টে দেখি তাহলে সময় হার ধ্রুবকের একক দাঁড়াবে আওয়ার ইনভার্স। ক্লিয়ার হলো? এবারে আমরা বার করব টি হাফ। যেরকম জিরো অর্ডারের ক্ষেত্রে অর্ধায়ু বার করেছিলাম সেরকমই ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি অর্ধায়ু আসে দেখি। যে ইকুয়েশনটা ছিল দেখো, কে ইকুয়াল টু 1/t ln a/a-x, যখন টি ইকুয়াল টু টি হাফ হচ্ছে তখন বিক্রিয়কের গাঢ়ত্ব অর্ধেক কমে যাচ্ছে, তাহলে a-x ইকুয়াল টু আমরা লিখতে পারি a/2। এবারে এই দুটো ভ্যালুকে ওপরের ইকুয়েশনে বসাবো। সেখান থেকে বসিয়ে দেখো ln এর ভ্যালু বেরিয়েছে 2, a/2 করলে 2টা ওপরে উঠে যায়, এগুলো কেটে যায়, তাহলে ln এর ভ্যালু পাচ্ছি 2। আচ্ছা, ln 2কে যখন আমরা লগে কনভার্ট করব তখন 2.303 গুণ করব, গুণ করে লিখব 2.303 log 2। টি হাফকে আমরা ওপাশে নিয়ে গেছি কারণ টি হাফের মানটাই আমাদের দরকার। আচ্ছা, log 2 এর ভ্যালু বার করে তোমরা ক্যালকুলেটরে দেখবে যে ভ্যালুটা পাচ্ছ ওপরে সেটা হচ্ছে 0.693, তাহলে টি হাফের ভ্যালু পাচ্ছি আমি 0.693/k। এই ইকুয়েশনটা থেকে বুঝতে পারছো যে টি হাফ মানে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু কিন্তু কে এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, মানে হার ধ্রুবকের সঙ্গে টি হাফের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর কি দেখতে পাচ্ছ যে ইকুয়েশনে কিন্তু কোনো এ টার্ম নেই। এ মানে হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব, তার মানে কি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ কিন্তু কখনোই প্রাথমিক গাঢ়ত্বের ওপর নির্ভর করে না।
কেবলমাত্র কার ওপর নির্ভর করে? রেট কনস্ট্যান্টের ওপর, হার ধ্রুবকের ওপর। আচ্ছা, এই যে ইকুয়েশনটা পেলাম এখান থেকে আমরা একটু গ্রাফ প্লট করা শিখব। এক্স অ্যাক্সিসে টি প্লট করেছি, ওয়াই অ্যাক্সিসে বিক্রিয়কের গাঢ়ত্ব প্লট করা হয়েছে। ভালো করে দেখো, যখন টি সমান 0 মানে একদম মূল বিন্দুতে, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে স্মল এ। দেখো ওয়াই অ্যাক্সিসে আমরা স্মল এ প্লট করেছি। যখন টি হাফ সময় পেরিয়ে যাবে অর্থাৎ অর্ধায়ু পেরিয়ে যাবে, তখন গাঢ়ত্ব নেমে আসবে a/2-তে। তাহলে মোটামুটি এর যা লেন্থ, মূলবিন্দু থেকে এর যা লেন্থ তার মোটামুটি অর্ধেক হচ্ছে a/2। সেরকমই একটা পয়েন্টে দেখো a/2 প্লট করা হয়েছে। a/2 কখন হচ্ছে? টি হাফ সময়, সেই সময়টাকে আমরা এক্স দিয়ে দেখিয়েছি এবং মূলবিন্দু থেকে এক্সের যা ডিফারেন্স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টি হাফ। তাহলে যে পয়েন্টটা পেয়েছি সেটা দিয়ে দেখানো হয়েছে, দেখো এক্স সময়ে অর্থাৎ টি হাফ সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব হাফ হয়ে যাচ্ছে অর্থাৎ a/2 হয়ে যাচ্ছে। এবারে যদি a/2-এরও হাফ করি অর্থাৎ a/4-এ আসতে চাই, তাহলে আমার আরও খানিকটা টি হাফ প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যে পয়েন্টটা পেয়েছি দেখো সময়ে 2x, দেখবে ডিফারেন্সগুলো কিন্তু সমান। মূলবিন্দু থেকে এক্সের যা ডিফারেন্স, এক্সের থেকে 2x-এরও কিন্তু সেম ডিফারেন্স, কারণ টি হাফগুলো তো সেম থাকছে, অর্ধ জীবনকাল এই সময়গুলো তো ফিক্স থাকছে। তাহলে 2x-এ পৌঁছে আমরা a/4 পাচ্ছি বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আরও অর্ধেক কমিয়ে দিতে চাই অর্থাৎ a/8 করতে চাই, তাহলে আমাদের আরও টি হাফ প্রয়োজন। সেখান থেকে আমরা আরও একটা ডিফারেন্স এগিয়ে গেছি, পৌঁছেছি 3x-এ। দেখো ডিফারেন্সগুলো খেয়াল রাখবে, সবকটাই কিন্তু সমান। তাহলে আমরা 3x-এর রেসপেক্টে কনসেন্ট্রেশন পাচ্ছি বিক্রিয়কের a/8। এইভাবে যে বিন্দুগুলো পেয়েছি তার রেসপেক্টে যে গ্রাফ পেয়েছি সেটা দেখো অনেকটাই পরাবৃত্তাকার লেখচিত্রের মতো দাঁড়াচ্ছে। তাহলে এই যে আমরা গ্রাফটা আঁকলাম সেটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস অর্ধায়ুর লেখচিত্র। নিচেরটা একটু ভুল লেখা আছে, ওটা ঠিক করে নেবে। অর্ধায়ু বনাম সময় নয়, অর্ধায়ু বনাম বিক্রিয়কের গাঢ়ত্বের লেখচিত্র আমরা এখানে ড্র করলাম। নেক্সট পড়ব কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশান কোন সময়ে সম্পূর্ণ হচ্ছে, যেরকম জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে দেখেছিলাম। আচ্ছা, যে ইকুয়েশন থেকে স্টার্ট করব ফার্স্ট অর্ডার রিয়াকশানের, k = 1/t ln a/a-x। ln a/a-x এর ভ্যালু বেরোচ্ছে তাহলে kt। এবারে জিনিসটাকে উল্টে লিখেছি, a-x/a, তাহলে একটা মাইনাস বেরিয়ে আসে, সেই মাইনাসটাকে ওপাশে নিয়ে যাওয়া হয়েছে -kt। ক্লিয়ার? তাহলে a-x এর ভ্যালু আমরা পাচ্ছি দেখো a × e⁻−kt। এটা একটু আগেই ডিরাইভ করেছিলাম, আবার এখানে করলাম। আচ্ছা, এই যে ইকুয়েশনটা পেলাম এখান থেকে ভালো করে ভেবে দেখো, এক্সের মান যখন a হয়ে যাবে মানে কি? বিক্রিয়কের গাঢ়ত্বটা সম্পূর্ণই হ্রাস পেয়ে যাবে। কখন হ্রাস পাবে সম্পূর্ণরূপে? যখন বিক্রিয়াটা সম্পূর্ণ হবে, তখন আর কোনো বিক্রিয়কই পড়ে থাকবে না। অর্থাৎ এক্সের ভ্যালু যখন a হবে তখন বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। এবারে যদি এক্সের ভ্যালুটা ওপরের ইকুয়েশনে পুট করি, সেখানে ইকুয়েশন দাঁড়াচ্ছে a-a = a × e⁻−kt। তাহলে দেখো বাদিকটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি a × e⁻−kt = 0। সেখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কি দেখো, e⁻−kt = 0। এখন এই এক্সপোনেনশিয়াল টার্মের ভ্যালু তখনই 0 হতে পারে যদি টি এর ভ্যালু হয় অসীম, ইনফিনিটি। তার মানে আমাদের টি এর ভ্যালু যদি ইনফাইনাইট বেরোয়, সেখান থেকে আমরা কি বলতে পারছি যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশান সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন হয়। বাস্তবে কিন্তু অসীম সময়ের কোনো সীমা নেই। কাজে আমরা বলতে পারি যে ফার্স্ট অর্ডার রিয়াকশান অ্যাকচুয়ালি কখনোই সম্পূর্ণ হয় না, চলতেই থাকে।
এটাই আমরা এই ইকুয়েশনের মাধ্যমে ডিরাইভ করলাম। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশানে কিছু অঙ্কের প্যাটার্ন বেশি দেখাবো না, আজকে কয়েকটা দেখাচ্ছি, তোমরা জিনিসটা পড়ার পরে আমি পরদিন না হয় আরও কয়েকটা অঙ্ক দেখাবো। প্রথম অঙ্কটা বলছে দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁻1 মোল পার লিটার। বিক্রিয়া হার বলেছে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি চেঞ্জ হয়ে 10⁻2 হয় তাহলে বিক্রিয়া হার কত হবে। খুব সিম্পল অঙ্ক। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে বিক্রিয়া হার সমীকরণ তোমরা জানো যে রেট কনস্ট্যান্ট ইনটু বিক্রিয়কের কনসেন্ট্রেশনের এক ঘাতের সমান হয়, ঠিক আছে। তাহলে সেখান থেকে দেখবে রেট কনস্ট্যান্টের মান তোমরা পেয়ে যাচ্ছ, কারণ বিক্রিয়ক হারের মানও দেওয়া আছে, বিক্রিয়কের কনসেন্ট্রেশনও দেওয়া রয়েছে। ইউনিটের ক্ষেত্রে একটু বলি, ইউনিট যদি মনে রাখতে নাও পারো, এক্ষেত্রে দেখবে কোয়েশ্চেনে যে ইউনিট দেওয়া আছে কাটাকুটি করে শুধুমাত্র সেকেন্ড ইনভার্স পড়ে থাকছে, তার মানে রেট কনস্ট্যান্টের ইউনিট দাঁড়াচ্ছে সেকেন্ড ইনভার্স। এরপরে বলেছে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি চেঞ্জ হয়ে 10⁻2 হয় তখন আমাদের বিক্রিয়া হার হবে, জাস্ট ওপরের ইকুয়েশনে আমরা বসাবো, কে এর মানটা তো আমরা বারই করে ফেললাম, আর বিক্রিয়কের কনসেন্ট্রেশন বসাবো 10⁻2। এক্ষেত্রেও কিন্তু এককের ব্যাপারটা দেখবে তোমাদের কিন্তু মনে রাখার প্রয়োজন পড়ছে না, শুধু একটু সচেতনভাবে কে এর এককটা সেকেন্ড ইনভার্সে রয়েছে আর বিক্রিয়কের কনসেন্ট্রেশন প্রশ্নে দেওয়া রয়েছে, বিক্রিয়কের ইউনিটটা কোয়েশ্চেনে দেওয়া রয়েছে মোল পার লিটার, সেগুলোকে গুণ করলে আমরা আলটিমেটলি একসাথে লিখব মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। এটাই হয়ে গেল বিক্রিয়া হার। পরের অঙ্কটা একটু দেখে নাও, T½ দিয়ে দেখিয়েছি। বলেছে একটি প্রথম ক্রম বিক্রিয়া 60 মিনিটে 75% সম্পূর্ণ হচ্ছে, তাহলে তার T½ কত হবে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখতেই হবে। আচ্ছা, বলে দিয়েছে T = 60 মিনিট, তাহলে 75% যদি কমপ্লিট হয় বিক্রিয়া, তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি দেখো 0.75 A। সেখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে A - এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি 0.25 A। এই A - এক্সের ভ্যালু, এর ভ্যালু, এগুলো আমরা পুট করব ওপরের ইকুয়েশনে করে, দেখো পেয়েছি লগের মান বেরোচ্ছে 4 কাটাকুটি করে। সেখান থেকে আমরা রেট কনস্ট্যান্ট বার করে নিচ্ছি 0.0231 মিনিট ইনভার্স, যেহেতু অঙ্কটা মিনিটে হচ্ছে। কে এর মান কেন বার করলাম, আমাদের T½ বার করতে গেলে T½ যে ইকুয়েশন সেখানে দেখো কে এর ভ্যালুটা প্রয়োজন, তাহলে এবারে কে এর ভ্যালু পেয়ে গেছি, বসিয়ে দাও, সেখান থেকে আমাদের T½ বেরিয়ে যাবে মিনিটে 30 মিনিটস। নেক্সট যে জিনিসটা একটা ছোট্ট জিনিস সেটা বলে দিই, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কাকে বলা হচ্ছে। এমন অনেক বিক্রিয়া থাকে, রাসায়নিক বিক্রিয়া থাকে যেখানে একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করে শুধুমাত্র একটা বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর। একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করলেও বিক্রিয়া হার নির্ভর করবে শুধু একজনের ওপর, যার ফলে এটা প্রথম ক্রম বিক্রিয়ার মতন আচরণ করে, এবং সেই কারণে এদেরকে প্রথম ক্রম না হওয়া সত্ত্বেও যেহেতু আচরণ করছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো, সেই কারণে এদেরকে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ছদ্ম এক আণবিক বিক্রিয়া। এক্সাম্পল দেখো, বুঝতে পারবে। প্রথম এক্সাম্পল হচ্ছে ইক্ষু শর্করার আর্দ্র বিশ্লেষণ। সুক্রোজ এর আম্লিক দ্রবণে আর্দ্র বিশ্লেষণ ঘটছে, সুক্রোজের সঙ্গে জলের বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়াতে সুক্রোজের পরিমাণ কম থাকে এবং জলের বিক্রিয়া অনেকটা বেশি থাকে, যার ফলে বিক্রিয়া চলাকালীন দুজনের গাঢ়ত্বের পরিবর্তন ঘটলেও জলের পরিমাণটা যেহেতু অনেকটা বেশি, তাই জলের গাঢ়ত্বের কি চেঞ্জ হলো না হলো সেইটাকে আমরা নগণ্য ধরে নিই।
তাহলে আলটিমেটলি বিক্রিয়া হার সমীকরণ হওয়া উচিত ছিল এরকম, কে ড্যাশ ইন্টু H2O কনসেন্ট্রেশন ইন্টু সুক্রোজের কনসেন্ট্রেশন। যেহেতু দুটো বিক্রিয়ক এরকম হওয়া উচিত ছিল, কিন্তু H2O কনসেন্ট্রেশনটাকে আমরা চেঞ্জটাকে আমরা ইগনোর করি, প্রায় কনস্ট্যান্ট ধরে নিই। সেখান থেকে দেখো কে ড্যাশের সঙ্গে যদি আর একটা কনস্ট্যান্ট টার্ম যুক্ত হয় সেটাকেও আমরা কনস্ট্যান্টই পাই, সেটাকে আমরা এক্সপ্রেস করছি রেট কনস্ট্যান্ট কে দিয়ে। তাহলে আলটিমেটলি বিক্রিয়ার হার কার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে? কেবলমাত্র সুক্রোজের গাঢ়ত্বের ওপর। তাহলে দেখো এখানে দুটো বিক্রিয়ক পার্টিসিপেট করলো, কিন্তু বিক্রিয়া হার নির্ভর করছে কেবলমাত্র সুক্রোজের ওপর। তাহলে এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতন আচরণ করছে, ফার্স্ট অর্ডার না হয়েও। কাজেই এটা হচ্ছে একটা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, ছদ্ম এক আণবিক বিক্রিয়া। সেকেন্ড আর একটা এক্সাম্পল দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ। একইভাবে ইথাইল অ্যাসিটেট আম্লিক দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়। দ্রবণে কিন্তু ইথাইল অ্যাসিটেট কম থাকে, জলের পরিমাণটা অনেক থাকে, যার ফলে জলের চেঞ্জটাকে, গাঢ়ত্বের চেঞ্জটাকে আমরা ইগনোর করি এবং অলমোস্ট কনস্ট্যান্ট ধরে নিই। সেক্ষেত্রে দেখো বিক্রিয়া হার আগেরটার মতনই, এখানে শুধুমাত্র ডিপেন্ড করছে ইথাইল অ্যাসিটেটের কনসেন্ট্রেশনের ওপর। কাজেই এটা কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশন নয়, কিন্তু বিক্রিয়া হার সমীকরণে দেখা যাচ্ছে কেবলমাত্র একটা বিক্রিয়কের একঘাতের গাঢ়ত্বের সঙ্গেই কিন্তু বিক্রিয়া হার ডিপেন্ড করছে। কাজেই এটাকেও আমরা বলতে পারছি যে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন বা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। তাহলে এই দুটো এক্সাম্পল তোমরা জাস্ট মনে রেখে দেবে। তো আজকে যেটা পড়া হলো সেটা বুঝতেই পারছো পুরোপুরি ক্যালকুলেশন বেসড। তোমরা খাতা পেন নিয়ে বসে এক একটা স্লাইড ধরে ধরে ক্লিয়ার করবে খাতায়, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আজকে এই অবধি রইল। অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করো, আমি পরের দিন আরও বেশ কিছু অঙ্ক দেখিয়ে দেবো।